৩৫ দিন হয়ে গেছে কলকাতা অভয়া হত্যাকাণ্ড। বিচার পেতে এত দেরি হচ্ছে, এটা দেখেও যদি আপনার রক্ত গরম না হয় তাহলে একবার এনাকে দেখুন। ইনি হলেন ভানুয়ারি দেবী, যার ৩২ বছর আগে গ্যাংরেপ হয়েছিল। ভাবুন, যার কারণে ভারতে এসেছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রোটেকশন লস ফর ওমেন, কিন্তু এখনও ৩২ সাল পরেও এনার কেস পেন্ডিং হয়ে আছে, আর এনার রেপিস্ট স্বাধীনভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে। শুধু তাই নয়, এই মামলায় পুলিশের ভূমিকা এবং বিচারকের মন্তব্য শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো ভাববেন আমরা কোন দেশে বসবাস করছি। আসুন সেই ধর্ষণ মামলা সম্পর্কে জানি যা ভারতের আইন পাল্টে দিয়েছিল। প্রথমেই বলি, কে এই ভানুয়ারি দেবী আর কি হয়েছিল ওনার সাথে। রাজস্থানের জয়পুর থেকে 50 কিলোমিটার দূরে ভাটেরি গ্রামের অনগ্রসর শ্রেণীর মহিলা ছিলেন ভানুয়ারি দেবী। তিনি রাজস্থান রাজ্যে নারী উন্নয়ন কর্মসূচি দ্বারা একজন স্বাধীন অর্থাৎ বন্ধু হিসাবে নিযুক্ত ছিলেন, যার কাজ ছিল কন্যাভ্রূণ হত্যা, বাল্যবিবাহ এবং নারীর ক্ষমতায়নের মতো বিষয়ে সবাইকে সচেতন করা। 1992 সালে একটি 9 মাস বয়সী শিশুর বিয়ে রোধ করেন তিনি। ফলে এই শিশুকন্যার পরিবার গুর্জর সম্প্রদায়ের সদস্যরা ক্ষুব্ধ হয় এই সমাজকর্মীর উপর। 22 সেপ্টেম্বর 1992 সালে সন্ধ্যার সময় ভানুয়ারি দেবী এবং তার স্বামী মাঠে কাজ করছিলেন। তখন 5 জন লোক তাদের অ্যাটাক করে এবং ভানুয়ারিকে নির্মমভাবে গণধর্ষণ করে। আমরা জানি একটি ধর্ষণের ক্ষেত্রে ভিকটিমকে 24 ঘন্টার মধ্যে মেডিকেল করাতে হয়, কিন্তু পুলিশ 52 ঘন্টা পরে মেডিকেল করেছিল। শুধু তাই নয়, পুলিশ সংবেদনশীলতার সমস্ত সীমা অতিক্রম করে ভানুয়ারিকে বলেছিলেন তার পরিহিত লেহেঙ্গা তখনই থানায় জমা দিতে। স্বামীর রক্তে মাখা পাগড়ি দিয়ে শরীর ঢেকে থানা থেকে গ্রামে ফিরেছিলেন ভানুয়ারি। আবার সরকার এই ঘটনার পক্ষে যুক্তি দিয়েছিল যে ভানুয়ারির ওপর হামলা তার খামারে হয়েছিল, তাই একজন নিয়োগকর্তা হিসাবে রাজ্য সরকার এর জন্য দায়ী নয়। এর পরিপ্রেক্ষিতে নারী সংগঠনের দাবি ছিল বাল্যবিবাহ বন্ধের জন্যই ভানুয়ারি দেবীর উপর হামলা হয়েছে। এমতো অবস্থায় ধর্ষণের ঘটনা কোথায় ঘটেছে তা নিয়ে বিতর্ক করতে পারে না রাজ্য সরকার। এবার আসে বিচারে। অপরাধের 5 বছর পর অবশেষে গ্রেপ্তার করা হলো 5 আসামিকে। তাদের বিরুদ্ধে নির্যাতন, হামলা, ষড়যন্ত্র ও গণধর্ষণের অভিযোগ আনা হয়েছে। 26 অক্টোবর 1994 সালে জয়পুর দায়রা আদালতে প্রথম বিচার শুরু হয়, কিন্তু এখান থেকেই পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। বিচার চলাকালে কোনো কারণ না দেখিয়ে 5 বার বিচারক পরিবর্তন করা হয়। আদালতের ঘটনাও খুব লজ্জাজনক। আদালতের নথি অনুসারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ধর্ষণের সময় তার পা ও হাতের অবস্থান, অর্থাৎ কোন অবস্থানে তাকে ধর্ষণ করা হয়েছিল, তিনি ধর্ষণের পরে অর্গাজম করেছিলেন কিনা, তিনি ধর্ষিত হওয়ার সময় চিৎকার করেছিলেন কিনা, তিনি তার ধর্ষকদের পায়জামা খুলতে দেখেছিলেন কিনা, এবং আরও অনেক কিছু। আবার বিচারক এই মন্তব্য শুনে হেসেও ছিলেন। আজও ভারতের মতো একটি ঐতিহ্যবাহী সমাজে মেয়েরা ধর্ষণের বিষয়ে কথা বলতে দ্বিধাবোধ করে। তাই 30 বছর আগে এটা কতটা খারাপ পরিস্থিতি আপনি কল্পনা করুন। তাছাড়া ভানুয়ারি দেবীর দেওয়া উত্তরগুলি গ্রামবাসীদের কাছে ফাঁস করা হয়েছিল এবং তারা তাকে আরও উপহাস করেছিল। 1995 সালের নভেম্বরে ধর্ষণের অভিযোগ থেকে 2 জন অভিযুক্তকে খালাস দেওয়া হয়, আর 3 জন মাত্র 9 মাস কারাভোগ করার পর জেল থেকে মুক্তি পেয়ে যায়। অভিযুক্তদের মুক্তি দেওয়ার জন্য আদালত এক অদ্ভুত যুক্তি তুলে ধরে। আদালত বলে, গ্রামের প্রধান ধর্ষণ করতে পারে না, বিভিন্ন বর্ণের পুরুষরা গণধর্ষণে অংশ নিতে পারে না, অর্থাৎ যে অভিযুক্তরা ছিলেন তাদের মধ্যে একজন ব্রাহ্মণ এবং বাকিরা গুর্জর সম্প্রদায়ের ছিলেন, তো এই ধরনের বর্ণ মেশানো নাকি সম্ভব নয়। আবার বলে 60 থেকে 70 বছরের বয়স্করা ধর্ষণ করতে পারে না, একজন মানুষ তার কোনো আত্মীয়ের সামনে ধর্ষণ করতে পারে না, উন্নত বর্ণের একজন পুরুষ পিছিয়ে পড়া বর্ণের নারীকে ধর্ষণ করতে পারে না, কারণ সে অপবিত্র। এছাড়া আরও বলে যে ভারতীয় সংস্কৃতিতে এটা সম্ভব নয় যে একজন পুরুষ তার স্ত্রীকে ধর্ষিত হতে দেখছে, অর্থাৎ স্ত্রীকে ধর্ষিত হতে চুপচাপ দেখতে পারে না ভানুয়ারি দেবীর স্বামী। আদালতের এই বিপর্যয় দেখে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি V.R. কৃষ্ণাইয়ার এই রায়কে ভারতীয় আদালত ও সংবিধানের ইতিহাসে একটি কালো দিন বলে অভিহিত করেছেন।
তিনি 1995 সালে রাজস্থানের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন। 30 বছর হলো, এখনও মামলাটি আন্তরিকভাবে গ্রহণ করা হয়নি। এবার আসি এই ধর্ষণ মামলায় আইন প্রণয়ন কি হয়েছিল। ভানুয়ারি দেবীর ধর্ষণ মামলায় অপরাধীদের খালাস ভারতে ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দেয়। এর প্রতিক্রিয়ায় বিভিন্ন বেসরকারি সংস্থা কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির প্রতিরোধের জন্য 1997 সালে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা অর্থাৎ PIL দায়ের করে। এর ফলস্বরূপ বিশাখা নির্দেশিকা প্রণয়ন করা হয়েছিল, যার ভিত্তিতেই 2013 সালে পশ নামক আইনটি পাশ হয়। প্রায় 3 দশক পেরিয়ে গেছে। 5 জন আসামির মধ্যে 4 জন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। একজন অভিযুক্ত এখনও বেঁচে আছেন। ভানুয়ারি দেবী এখনও বলেন, আমি চুপ করে বসে থাকবো না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আজ তবে এটুকুই থাক। ভানুয়ারি দেবীর উপর হওয়া অবিচার সম্বন্ধে আপনার কি মতামত অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।